প্রায় ১ মাস থেকে আরও যত দিন এগোতে থাকে আরও প্রেশার বাড়ে, মানে তখন আর রাত্রে ঘুম আর থাকে না, মানে ২৪ ঘন্টাটাও মানে অনেক কম আর কি সময়। মানুষ না বলে ঢুকে পড়ছে ভিতরে ঘরের মধ্যে, আর রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ে ফটোশ্যুট, প্রতিমার ছবি তোলার থেকে নিজের সেলফি তোলা, আর মানে নিজেকে নিয়েই ব্যস্ত আর কি। তো পাশ থেকে প্রতিমা যাচ্ছে ভেঙে যাচ্ছে, তাদের কোনো যায় আসছে না। অ্যাকচুয়ালি আমি ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করেছি, তারপরে ওখান থেকে হবিটাকে আমার এখন জব। পুজো অবধি আমাদেরকে আর কি দেখে, এবার প্রতিমা নিয়ে গেলেন সারা বছর, তাদের আর কোনো দেখা নেই। বিসর্জন হয়ে যাওয়া মানে তো আবার মানে তার সাথে আর কোনো অ্যাটাচমেন্ট নেই, মানে আমার ঘর থেকে চলে গেলেন যখন, তারপর থেকে আমার আর তার সাথে কোনো যোগাযোগ নেই আর কি। এই ভেবেই তৈরি হয় যে সৃষ্টি যেকালে হলো তো ধ্বংস তো হবে না, তো আবার নতুন করে সৃষ্টি কী করে হবে। মোটামুটি ওই মার্চ এপ্রিল মাস থেকে শুরু হয়ে যায় আস্তে আস্তে। প্রথমে যেরকম হয় কাঠামো তৈরি করা, তারপরে খড় বাঁধা, পরপর চলতে থাকে মাটির কাজ, তারপর শুরু হয়। আমি বলছি কাজের প্রেশার কতটা বাড়তে থাকে একটু যদি মানে ভেঙে বলেন। প্রায় ১ মাস থেকে আরও যত দিন এগোতে থাকে আরও প্রেশার বাড়ে, মানে তখন আর রাত্রে ঘুম আর থাকে না, মানে ২৪ ঘন্টাটাও মানে অনেক কম আর কি সময়। তো এইভাবে আর কি চলতে চলতে অভ্যেস হয়ে গেছে, এইভাবে আর কি চলে আর কি। প্রতিমা তৈরির কাজে কিভাবে আসে? কুমোরটুলিতে আমার এটাই ফার্স্ট ইয়ার। আচ্ছা, হ্যাঁ, আমি অন্য জায়গায় কাজ করছিলাম, ওখানেও আছে আমার স্টুডিও, এই আমি ফার্স্ট ইয়ার এখানে করছি। অ্যাকচুয়ালি আমি ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করেছি, তারপরে ওখান থেকে হবিটাকে আমার এখন জব, মানে একদম পুরোপুরিভাবে একদম কাজ নিয়ে নিয়েছি। মৃৎশিল্পী হিসেবেই একদম প্রতিষ্ঠিত হবে। কবে রিয়েলাইজ করেছিলেন প্রথম যে প্রতিমা গড়তে ভালো লাগে, বা স্কাল্পটিং বলুন বা পটারি, এইগুলোর প্রতি যে ইন্টারেস্ট ছিলই, সেটা কিভাবে রিয়েলাইজ করেন? বাবা প্রতিমা তৈরি করতে ভালোবাসেন, তো ওই হবি ওনারও ছিল আর কি। তো এবার উনিও ওই বাড়িতে বানাতেন, সেই দেখে দেখে আমার মধ্যে গ্রো করেছে। তারপরে ওই মা পেন্টিং করেন, তো ওই সব দেখে ওই ঘরের মধ্যে ওই মাহলটা ছিলই আর কি। তারপরে এই কুমোরটুলিতে এসে এসে কাজ দেখে দেখে শেখা আর কি। তো এইভাবে মানে গ্রো করে আর কি। তো তারপরে সেটা ওই সরস্বতী মূর্তি, বাড়িতে সরস্বতী পুজোর মূর্তি তৈরি করা থেকে শুরু হয় আমার কাজ। তারপরে ওইভাবে করতে করতে যেহেতু একটা মিডল ক্লাস ফ্যামিলি, কখনোই ভাবিনি কি কখনো মানে আমার আশপাশের কেউই নেই এরকম যে এই প্রফেশনে রয়েছে। তো যখন আমি ইঞ্জিনিয়ারিং পড়লাম, তারপরে পড়ার পরে জব করলাম ২ বছর, তারপরে মনে হলো কি যে ভালো লাগছে না আর কম্পিউটার এইসব, তার থেকে আমার মূর্তি রং এইসবই, রং তুলি এইসবই যেন বেশি আকর্ষণ করছে। তো তারপর হিন্দুস্তান ক্লাবের প্রতিমা তখন ২০১৯-এ আমি করেছি, মানে মেন যে আর্টিস্ট ছিলেন তার সাথে আর কি আমি কাজ করেছি। তো ওইটা আরও আমাকে এই আকর্ষণ করলো আর কি। তারপরে আমি ভাবলাম যে না, আর হচ্ছে না, সব ছেড়ে ছুড়ে আমি এই কাজের সঙ্গে একদম যুক্ত হই। প্রথমত যেহেতু আমি একটা অন্য ফিল্ড থেকে এসেছি, তো ওইটাতে একটা বড় বাধা ছিলই। তাছাড়া যখন আমি এই কাজটা শুরু করলাম, মানে বাড়ির থেকে বাইরে এসে যখন কাজ শুরু করলাম, আশপাশের লোকেদের থেকে তো অনেক সমস্যা হয়, যে রাস্তায় প্রতিমা রাখা এইসব নিয়ে সমস্যা তো থাকেই। তো ওইগুলো একটা সমস্যা ছিল, আর বাকিটা ওই ভগবানের ওপর ছেড়ে দিয়েছি, উনি যা করাবেন তাই হচ্ছে, ব্যাস। মানে যে সাধারণত যেটা হয় আমরা দেখি যে আমাদের চারপাশে মানে সমাজ এটা বলে যে তথাকথিত যা কাজ বা গতানুগতিক যা কাজ সেইটাতে যুক্ত থাকার জন্যই পুশ করে, এবং সেটার বাইরে বা সেটার বিপরীতে গিয়ে যারা কিছু করার চেষ্টা করে রিস্ক নিয়ে, তাদেরকে খুব মানে ক্রিটিসাইজ করে। এবং আপনাকেও নিশ্চয়ই শুনতে হয়েছে যে ইঞ্জিনিয়ারিং পড়ে এখন প্রতিমা তৈরি করছেন, মানে কি লাভ হলো তাহলে ইঞ্জিনিয়ারিং পড়ার? হ্যাঁ, সে তো প্রতিবেশী পারিপার্শ্বিক লোকেদের, আত্মীয়দের থেকে শুনতে হয়েছে আর কি। তো বাবা মার ওই সাপোর্ট ছিল, কারণ তারাও যেহেতু এইটা ভালোবাসছেন, তো ওই একটু সাপোর্ট, কিন্তু তাও একটা ভয় তো থাকেই। তো
হয়ে গেছে, আর অত লোকের কথায় কান দিয়ে লাভ নেই, কারণ কেউ আমাকে খাওয়াবে না, কিছু করবে না, ওই শুধু কথাই বলবে। আমি যদি ভালো করি তাহলেও কথা বলবে, খারাপ করলে তো বলবেই। তো আমি অত কান দিই না আর কি। 5-6 বছর বয়স থেকেই বোধহয় ওই ছোটোর থেকে আর কি ওই মাটি নিয়ে খেলা ওই থেকে শুরু। তো তারপরে আস্তে আস্তে ক্লাস 5-6 থেকে আর কি শুরু করে দিয়েছি কাজ, মানে ওই ছোট ছোট ঘরে কাজ করা আর কি এরকম। তারপরে কুমোরটুলি তো আছে, ওই ছোটো থেকে কুমোরটুলিতে এসে এসে এত ভালো লেগে যায় কাজ, ওই দেখে দেখে শিখে গেছি ব্যাস। আচ্ছা, আমি এখানে আপনার তৈরি করা যে সমস্ত প্রতিমাগুলো দেখতে পাচ্ছি, সেই প্রতিমাগুলো বেশিরভাগই মানে ছোট সাইজের প্রতিমা। এখনো অবধি যা যা প্রতিমা আপনি তৈরি করেছেন সেগুলো স্টাইল বা সেগুলোর ধাঁচ নিয়ে যদি একটু বলেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আপনার কাজটা কি ধরনের মতো। আমি মেনলি মিনিয়েচার কাজ থেকে মানে আমার শুরু আর কি যাত্রা। ওই 8 ইঞ্চি থেকে 8 ইঞ্চির দুর্গা থেকে আমার কাজ শুরু। তো ওই ঘরে যেটা আর কি, ঘরে তো তখন মানে প্রথম দিকে অত বড় জায়গা নেই, ওই মিনিয়েচার কাজ থেকে আমার শুরু। এবার যখন আমি আস্তে আস্তে বাড়ালাম, তারপরে সাবেকি প্রতিমা আমার বেশি আকর্ষণ করে। তারপর লিথোগ্রাফি স্টাইল যেটা, লিথোগ্রাফিটা একটু যদি বলুন যে লিথোগ্রাফি বলতে কোনটাকে বোঝানো হয়। লিথোগ্রাফি হচ্ছে ওই একদম পুরনো ব্রিটিশদের টাইমে তখন এক রকমের প্রতিমা তৈরি হওয়া শুরু হলো, যেটা কিনা ওই পোর্সিলিনে তৈরি। তো সেইটা আমাকে খুব আকর্ষণ করে। তো সেই মিনিয়েচার ওয়ার্কের মধ্যে আমি চেষ্টা করি ওইটার যাতে আর্টটা যাতে আমি যাতে রাখতে পারি আর কি। বিভিন্ন ফর্মের প্রতিমা আমরা দেখতে পাই, তার মধ্যে যেমন থিম পুজোর প্রতিমাগুলো এক ধরনের হয়, আবার সাবেকি প্রতিমাগুলোর এক ধরনের হয়, অনেকে আবার অন্যরকমভাবে এক্সপেরিমেন্ট করেন। আপনার পছন্দের কোনো ফর্ম রয়েছে? থিম পুজো সব কিছুই আছে, কিন্তু সেই আলটিমেট কিন্তু মানুষ সাবেকিটাকে মনের মধ্যে একটু হলেও কিন্তু মানে কেউ যদি খুব থিম পুজোই পছন্দ করে, তার মনে তাও কিন্তু এই সাবেকি ভাব মানে সাবেকি প্রতিমার প্রতি একটা ঝোঁক টান থাকে। আমার মতে প্রতিমা যেন প্রতিমার মতো হয়, যাতে সেই মণ্ডপে গিয়ে আমি যেন হাত জোর করে মাথা নত করতে যাতে আমি পারি আর কি। ওরকম প্রতিমাই করা উচিত আমার মতে, যাতে তার মধ্যে ওই দেবীত্ব মাতৃত্ব ভাবটা যেন থাকে। আমার এই গলিটায় ঢুকতে ঢুকতে 10 মিনিট এক্সট্রা লেগে গেল। তো এইরকম ভিড় কি প্রতি বছরই হয় এখানে মহলার সময়, না এই বছর আরো বেশি ভিড় হচ্ছে? না, এবছর একটু বেশি ভিড় হচ্ছে সব দিকেই, মানে ঘাটেও প্রচণ্ড ভিড়, মানে গাড়ি চলছে না, রাস্তাঘাট পুরো এদিকে বন্ধ করে দিয়েছে, খুব প্রবলেম আর কি। কদিন ধরে কুমোরটুলি ঘোরার সূত্রে আমরাও সেটা ফেস করেছি, মানে যারা ক্যামেরার পেছনে আছে এবং আমিও, যে একটা মানে অতিরিক্ত অপ্রয়োজনীয় ভিড় গলিতে গলিতে দেখতে পাচ্ছি, এবং যার জন্য এই যে এক্ষুনি আর কি হর্নটা শুনলাম আর কি, এই হর্নটা দিতে তারা বাধ্য হচ্ছে এবং মানুষ শুনছে না, এবং এতে তো নিশ্চয়ই কাজের ক্ষতি হয়, কাজের ব্যাঘাত ঘটে। আপনি একটু বলুন যে মানে সবটাই বলুন যে আপনার মোটিভেশন লেভেলটা আপনি কিভাবে এক জায়গায় রাখেন, এবং কি কি অসুবিধা হয়, কি কি জিনিস ফেস করতে হয়, একটু যদি খুলে বলুন। এটা তো এবছর থেকে খুব বেশিভাবে হচ্ছে, গত বছরও এত ছিল না এই সমস্যাটা। এত মানে মানুষ প্রতিমার ছবি তোলার থেকে নিজের সেলফি তোলা, মানে নিজেকে নিয়েই ব্যস্ত আর কি। তো পাশ থেকে প্রতিমা যাচ্ছে বা ভেঙে যাচ্ছে, তাদের কোনো যায় আসছে না। প্রত্যেক দিন ঝামেলা হচ্ছে, সমস্যা হচ্ছে। কত প্রতিমা যে ভেঙেছে তার নেই ঠিক। আর এই শেষ মুহূর্তে যদি প্রতিমা ভাঙে, তো সেটাকে ঠিক করার তো আর সময় নেই। তো কাস্টমার তো সেটা মানে শুনবে না যে আপনার দায়িত্ব কি করে ভাঙলো। মানুষ না বলে ঢুকে পড়ছে ভিতরে ঘরের মধ্যে, আর রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ে ফটোশ্যুট, এমনকি এই সময় ব্রাইডাল শ্যুটিংগুলোও চলছে, প্রি ওয়েডিং শ্যুট যেটাকে বলে। এই সময় যে কেন তারা আগে এতদিন ধরে কেন এই আমি জানি না এই সময়টা তারা বেছে নিচ্ছে কেন। সেই দুপুর 3টের সময় প্রচণ্ড রোদ, সেই সময় মেকআপ করে ছবি তোলা, ফটো শ্যুটিং করা, মানে ভয়ঙ্কর অবস্থা আর কি। এটা চলছে এইভাবেই আর কি, ওই ঝগড়া ঝামেলা করেই কাজ করতে হচ্ছে আর কি। আমি শুনেছি একটা কার্ডের সিস্টেম করা হয়েছে যারা ফটোগ্রাফার তাদের জন্য, যাতে আর কি মানে এখন তো সবার হাতেই বিভিন্ন রকমের ডিভাইস, ফোন, এবং সবটাতেই ফটো ভিডিও সব কিছুই করা যায়, ফিল্ম মেকিংও হয় তাতে। তো সেই জন্য এক ধরনের কার্ডের ব্যবস্থা করা হয়েছে যাতে হয়তো ভিড়টাও একটু কম এবং একটু অর্গানাইজড হয় অনেকটা। তাতে কি কোনো লাভ হয়েছে বলে আপনার মনে হয়? আমার মনে হয় ওইটার জন্য আরও বেশি হয়েছে হয়তো।
মানে প্রচণ্ড অবস্থা, মানে খারাপ, মানে সবাই ওইটুকুনি টাকা দিয়ে সবাই করছে আর কি, দিয়ে ছবি তো তুলি, সোশ্যাল মিডিয়ায় দেবো, 4টে লাইক হবে, অনেক ভিউ আসবে, এটাই হচ্ছে ব্যাপার। এবার সে প্রতিমা ভাঙা, আর প্রতিমার ছবি খুবই কম মানুষ তুলছে, যে যার নিজের ছবি তুলছে, ব্যাস এই নিয়েই হচ্ছে মানে এই অবস্থায়। আমি যদি জানতে চাই যে একজন মৃৎশিল্পীর জীবনে ডিসস্যাটিসফ্যাকশনের পার্টগুলো কি, তো সেইগুলো কি হতে পারে? প্রথমত সম্মান তো দেন, নিশ্চয়ই সম্মান তো আছে, কারণ প্রতিমা গড়ছি আর কি, এটা একটা সম্মান নিশ্চয়ই। কিন্তু ওই যতদিন মানে যতক্ষণ আর কি প্রতিমার সাথে যুক্ত রয়েছি, মানে কাস্টমার বা ক্লায়েন্ট যতক্ষণ ওই পুজো অবধি আমাদেরকে আর কি দেখে, এবার প্রতিমা নিয়ে গেলেন সারা বছর তাদের আর কোনো দেখা নেই, সবার ক্ষেত্রে বলছি না, কিন্তু ম্যাক্সিমাম তাই। মানে তার সেই মানুষটা যে আর কি প্রতিমা গড়ছেন, তার বাকি বছরটা কীরকম কি যাচ্ছে বা কীরকম তার জীবন চলছে, সেইটার দিকে কারোর নজর নেই। মনের ভেতরে কি চলে এই মুহূর্তগুলো যখন আপনি ফেস করেন? প্রথমত এরকমই, মানে মানুষ তো এরকমই, মানে যতক্ষণ দরকার ততক্ষণই আর কি মানে তোমার সাথে থাকবে বা এরকম। সেরকম দেখবেন প্রতিমাও পুজোর পরে যেরকমভাবে ইচ্ছা বিসর্জন যখন হয় ভেঙে চুরে, কিন্তু তার আগে কত সাজানো থাকে, একটু যেন না ভাঙে, একটু সেম, মানে যতক্ষণ তোমার দরকার ততক্ষণ তুমি রয়েছো, তারপরে তোমার কি হলো সেটা কেউ দেখছে না। তো এইভাবে মানিয়ে নিয়েছি, কোনো সেইভাবে কষ্ট হয় না, অভ্যেস হয়ে গেছে, মানুষ তো আছে। আমার এক বন্ধু, সে পেইন্টার একজন, কোনো সাইকোলজিস্টের কাছে সে একবার গেছিল, তো বলেছিল যে নিজের আঁকা বা সবচেয়ে প্রিয় আঁকা তৈরি করার পর তুমি যদি সেটাকে ছিঁড়ে ফেলতে পারো, মানে শিল্পী হিসেবে তখনই সে উচ্চ মার্গে পৌঁছাতে পারবে, অ্যাটাচমেন্ট থাকবে না, বা সে সেটাকে সরিয়ে ফেলতে পারবে। এবার অদ্ভুতভাবে মৃৎশিল্পীদের কি এটা বাই ডিফল্ট কোনোভাবে চলে আসে? তার কারণ প্রতিমা তো এমনি বিসর্জন হয়, এবং এটা খুব ন্যাচারাল ওয়ে যে প্রতিমার থেকে একটা দূরত্ব তৈরি করার। এই ভেবেই তৈরি হয় যে সৃষ্টি যেকালে হলো তো ধ্বংস তো হবে না, তো আবার নতুন করে সৃষ্টি কী করে হবে। তো ওই আর কি, মানে প্রতিমা বানাচ্ছি, যেটা আপনি বললেন যে বিসর্জন হয়ে যাওয়া মানে তো আবার মানে তার সাথে আর কোনো অ্যাটাচমেন্ট নেই, মানে আমার এই ঘর থেকে চলে গেলেন যখন, তারপর থেকে আমার আর তার সাথে কোনো যোগাযোগ নেই আর কি। তো এটা মানিয়ে নিয়েছি আর কি, মন থেকে করতে করতে। হয়তো প্রথম বছর যখন আমি স্টার্ট করেছিলাম তখন আমার খারাপ লেগেছিল, কিন্তু আস্তে আস্তে অভ্যেস হয়ে গেছে। সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি যে অনেকে নতুন নতুন শিল্পীরা করছেন, ম্যাক্সিমাম আমি দেখেছি যে তারা অন্য ফিল্ড থেকেই আর কি, মানে আমার মতনই আর কি, তাদেরও নিশ্চয়ই এরকম স্ট্রাগল আসবেই, বাড়ির থেকে সমস্যা বা একটা জবের একটা চাকরি করা, আর তার থেকে সরে গিয়ে এই প্রতিমা শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। কিন্তু আমার মতে মনে হয় যে যেটা তোমার মন চাইছে সেটা তুমি করো, পারিপার্শ্বিকে যে যা ইচ্ছা বলুক, সে অত কান দিয়ে লাভ নেই, আর সবটা মায়ের ওপর ছেড়ে দাও, তিনিই নিয়ে চলবেন আর কি।